বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো দেশি জবা গাছের পরিচর্যা। যদি তোমাদের দেশি জবা গাছগুলোতে এখনো পর্যন্ত কোনো রকম কোনো গ্রোথ না হয়, গাছের পাতা যদি ছোট ছোট সাইজের হয়ে থাকে, ফুল যদি ছোট ছোট হয়, তাছাড়া অনেক সময় দেখা যায় ফেব্রুয়ারি মাসে কাটাই ছাঁটাই হয়, রিপোর্টিং করার পর গাছে যে সমস্ত নতুন গ্রোথ আসে সেই ছোট ছোট পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে, বা যে কুঁড়িগুলো আসে সেই কুঁড়িগুলোও হলুদ হয়ে ঝরে পড়ে, তাহলে কোন পরিচর্যার মাধ্যমে আমরা আমাদের বাগানের দেশি জবা গাছগুলোকে সুস্থ রাখতে পারবো এই প্রচণ্ড গরমের মধ্যে? কোন জৈব খাবার প্রয়োগ করে আমরা আমাদের বাগানের দেশি জবা গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি, জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা। একটুও স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, তোমরা যদি নতুন বাগানি হয়ে থাকো আর তোমাদের বাগানে জবা গাছ প্রতিস্থাপন করতে চাইছো, তাহলে এই দেশি জবা গাছগুলো কিন্তু খুব আদর্শ গাছ। এই সময় নার্সারিতে প্রচুর পরিমাণে দেশি জবা গাছের চারা পাওয়া যায়, তোমরা কিনে এনে কিন্তু প্রতিস্থাপন করতে পারো। কিভাবে প্রতিস্থাপন করতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। তাও একবার বলে দিই, মাটি কিভাবে তৈরি করবে। মাটি নেবে 40%, কম্পোস্ট নেবে 40% এবং 20% নেবে কোকোপিট। এই তিনটে উপকরণ মেশাবে এবং এক মুঠো পরিমাণ নেবে নিমখোল। এই কয়েকটা উপকরণ মিশিয়ে কিন্তু তোমরা মিডিয়া তৈরি করবে এবং গাছটা প্রতিস্থাপন করবে। এবং গাছের সাইজ অনুযায়ী সবসময় টব নির্বাচন করতে হয়। যদি গাছের সাইজ ছোট হয় তাহলে টবের সাইজও কিন্তু ছোট নিতে হবে। যদি গাছ বড় হয় তাহলে টবের সাইজ বড় নিতে হবে। এইভাবে যদি তোমরা গাছ প্রতিস্থাপন করো এবং ড্রেনেজ হোলটা যদি ঠিকঠাকভাবে লক্ষ্য রাখো, তাহলে গাছ তোমাদের কিন্তু খুব ভালো থাকবে এবং খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। হাইব্রিড জবা গাছে যে সমস্যাগুলো দেখা যায়, এই দেশি জবা গাছে কিন্তু এই সমস্যাগুলো একেবারেই থাকে না বললেই চলে। সামান্য কিছু পরিচর্যা করলেই কিন্তু এই গাছ থেকে তোমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারো। তো পরিচর্যার কথা বলার আগে প্রথমেই বলবো কয়েকটা টিপস, যে টিপসগুলো ফলো করলে তোমাদের বাগানের দেশি জবা গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে। টিপস নাম্বার 1, এই গাছকে তোমরা কোথায় রাখবে? এই গাছ কিন্তু ফুল সানলাইটে থাকতে ভীষণ ভালোবাসে, কিন্তু প্রচণ্ড পরিমাণে যখন তাপমাত্রা বেড়ে যায় তখন দুপুরের এই সানলাইট থেকে একটু বাঁচিয়ে রাখলে এই গাছ আরও সুন্দরভাবে ফুল দেবে। টিপস নাম্বার 2 হলো এই গাছের মাটি সবসময় যেন ময়েশ্চার থাকে, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে মে মাসের প্রচণ্ড গরমে তাপমাত্রা যখন 35 ডিগ্রির উপরে চলে যাবে, তখন কিন্তু এই গাছে আমাদেরকে দুবেলা জল প্রয়োগ করতে হবে। দুবেলা, সকালবেলা একবার এবং বিকালবেলা একবার। কিন্তু প্রচণ্ড রোদ্দুরের মধ্যে এই গাছে কখনোই জল প্রয়োগ করা যাবে না। প্রচণ্ড রোদ্দুরে যদি জল প্রয়োগ করো তাহলে কিন্তু এই গাছের কুঁড়ি ঝরে পড়বে, কুঁড়িগুলো হলুদ হয়ে যাবে এবং গাছের সবুজ পাতা হঠাৎ করেই হলুদ হয়ে ঝরে পড়বে। তাই সবসময় লক্ষ্য রাখতে হবে টবের মাটি যেন হালকা ময়েশ্চার থাকে এবং টবে জল দেওয়ার সঙ্গে সঙ্গে জল যেন ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়। এই জিনিসটা একটু লক্ষ্য রাখলে সবসময় বাগানের দেশি জবা গাছ খুব ভালো থাকবে। বন্ধুরা, এবার আসি টিপস নাম্বার 3 হলো আমাদের বাগানের যে কোনো জবা গাছ, দেশি অথবা হাইব্রিড যে কোনো জবা গাছের মাটি মাসে দুবার করে অন্তত খুশে দিতে হবে। কখনোই যেন টবের মাটি শক্ত হয়ে জমাট বেঁধে না যায়। দুবার করে যদি খুশে দেওয়া যায় তাহলে কিন্তু গাছ খুব ভালোভাবে অক্সিজেন গ্রহণ করতে পারে। উপরের থেকে যে সানলাইটটা সরাসরি গাছের শিকড় পাবে, যার ফলে গাছের শিকড়ের দ্রুত বৃদ্ধি হবে এবং গাছের শিকড়ে যত বৃদ্ধি হবে গাছের উপরের দিকে তত বৃদ্ধি পাবে। তো দেখো বন্ধুরা, আমার গাছের যে ছোট ছোট শিকড়, এই সাদা সাদা শিকড়, যত গাছের মধ্যে সাদা সাদা শিকড় তৈরি হবে গাছ কিন্তু তত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তো এই জিনিসটা একটু লক্ষ্য করবে এবং দেখো কয়েকদিনের মধ্যেই গাছে কতটা রুট বাউন্ড হয়েছে। তো ওপর থেকে সামান্য পরিমাণ খুশে দিলে এই রুট বাউন্ড অনেকটাই উপর থেকে কেটে যায়, যার ফলে গাছে আবার নতুনভাবে শিকড় আসে। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই যে শিকড় কেটে গেছে বলে গাছের কোনো ক্ষতি হবে, তেমনটা কিন্তু নয়। উপর থেকে সামান্য পরিমাণ ছোট ছোট শিকড় কেটে গেলে আবার নতুন শিকড় কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে। মাটিতে ময়েশ্চার আছে কিনা সেটা বুঝবে কিভাবে? সেটা বোঝার জন্য মাটি খোসার পর হাত দিয়ে মুঠো করে মাটিটাকে ধরবে, দেখবে এরকম জমাট বেঁধে যাচ্ছে কিনা। যদি দেখো জমাট বেঁধে যাচ্ছে, আবার হাত দিয়ে একটু ধাক্কা দিলেই মাটিটা কিন্তু ঝুরঝুর করে ঝরে পড়ছে, তো তাহলেই জানবে যে গাছের মাটিতে ময়েশ্চার রয়েছে। এই রকম মাটি কিন্তু সবসময় রাখার চেষ্টা করবে, কখনোই যেন খুব শুকনো হয়ে না থাকে। যদি খুব শুকিয়ে থাকে, হাতের সাহায্যে মুঠো করলেও জমাট বাঁধছে না, তখন কিন্তু গাছে জল প্রয়োগ করতে হবে। তাই সকালে এবং বিকালে যদি দুবার জল প্রয়োগ করো তাহলে কিন্তু গাছ কখনো ঝিমিয়ে যায় না এবং গাছের কুঁড়িও কখনো ঝরে পড়ে না। এবং টবের মাটিতে যদি কোনো আগাছা জন্মায় সেই আগাছাগুলোকে কিন্তু তুলে ফেলতে হবে। এবার বলবো ফার্টিলাইজার। এই গাছে আমরা এই সময় মে মাসের প্রথমে কি ফার্টিলাইজার প্রয়োগ করব। ফার্টিলাইজার হিসাবে প্রথমেই আমি যে খাবারটা নিয়েছি সেটা হলো গোবর সার। এখানে নিয়েছি আমি 4 মুঠো পরিমাণ গোবর সার। গোবর সারের পরিবর্তে তোমরা কিন্তু এখানে ভার্মি কম্পোস্ট নিতে পারো। আমি এখানে 1 বছরের পুরনো গোবর সার নিয়েছি। তারপর যেটা দেখছো বন্ধুরা, এটা চিনির দানার মতো, এটা হলো এপসাম সল্ট। এই এপসাম সল্ট আমি এখানে 1 চামচ পরিমাণ নিয়েছি।
তারপর যেটা নিয়েছি সেটা হলো 1 চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো। এই যে চামচটা দেখাচ্ছি বন্ধুরা, এই চামচের সাহায্যে আমি মেপে নিয়েছি। 1 চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো, 1 চামচ পরিমাণ শিংকুচি, হাফ চা চামচেরও হাফ চামচ পরিমাণ নিয়েছি আমি হিউমিক অ্যাসিড। এরপর যেটা নিয়েছি বন্ধুরা এটা হলো নিমখোল। নিমখোল নিয়েছি আমি এখানে 2 চামচ পরিমাণ। আমি এখানে কিন্তু অন্য কোনো খোল ইউজ করছি না, শুধুমাত্র এখানে আমি নিমখোল প্রয়োগ করেছি। নিমখোল নিয়েছি আমি এখানে 2 চামচ পরিমাণ এবং দুটো যে জিনিস নিয়েছি এটা হলো কলার খোসার গুঁড়ো, পাকা কলার খোসার গুঁড়ো এবং আলুর খোসার গুঁড়ো। পাকা কলার খোসার গুঁড়ো নিয়েছি আমি 2 চামচ পরিমাণ এবং আলুর খোসার গুঁড়ো নিয়েছি 1 চামচ পরিমাণ। তোমরা চাইলে এখানে শুধুমাত্র পাকা কলার খোসার গুঁড়ো নিতে পারো অথবা শুধুমাত্র আলুর খোসার গুঁড়ো নিতে পারো, যে কোনো একটা নিলেই হবে। তো বন্ধুরা দেখো আমি সমস্ত খাবার উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে তবেই কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। এটা একটা মিশ্র জৈব খাবার আমি তৈরি করে গাছে প্রয়োগ করছি। তোমাদের কাছে যদি কোনো রকম কোনো মিশ্র জৈব খাবার আগে থেকে তৈরি করা থাকে তো সেগুলোও তোমরা কিন্তু গাছে প্রয়োগ করতে পারো। তো এই সময় মে মাসের প্রথমে একবার এই খাবারটা অবশ্যই প্রয়োগ করে দাও। এই খাবারটা প্রয়োগ করার পর আর এই মাসে কোনো রকম কোনো মিশ্র খাবার প্রয়োগ করার প্রয়োজন নেই। এবার যে খাবারগুলো প্রয়োগ করতে হবে সেগুলো লিকুইড খাবার। আমি প্রত্যেক মাসেই বিভিন্ন রকম লিকুইড খাবারের ভিডিও দেখাই জবা গাছে প্রয়োগ করার জন্য। সেই লিকুইড খাবারগুলোই কিন্তু তোমরা প্রয়োগ করবে এই খাবার প্রয়োগ করার 10 দিন পর থেকে। তো দেখো আমি কিন্তু খাবারটা যে সাইডে যে গ্যাপটা তৈরি করেছিলাম এই গ্যাপের মধ্যে কিন্তু খাবারটা প্রয়োগ করলাম এবং উপর থেকে যে মাটিটা উঁচু করে রেখেছিলাম সেই মাটি দিয়ে খুব ভালোভাবে চাপা দিয়ে দিচ্ছি। সব সময় খাবার দেওয়ার পর ভালোভাবে চাপা দিয়ে দিতে হবে। একটু খাবারটা যদি একটু গভীরে দেওয়া যায় তাহলে কিন্তু খাবারটা খুব তাড়াতাড়ি শিকড় গ্রহণ করবে। এই কারণেই কিন্তু আমরা একটু খাবারটা সবসময় গভীরে দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা খাবার দেওয়ার পর এখানে জল প্রয়োগ করতে হবে, কিন্তু জল প্রয়োগ করার আগে একটা কথা বলি। জল প্রয়োগ করার আগে এখানে আমি দেব মালচিং। গ্রীষ্মকালের প্রচণ্ড দাবদাহে আমরা গাছে জল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টার মধ্যেই দেখবে জলটা শুকিয়ে যাচ্ছে এবং গাছটা কিন্তু খুব সহজে ঝিমিয়ে যায়। আমাদের গাছ যেহেতু ফুল সানলাইটের মধ্যে থাকে, সব সময় সবার পক্ষে গ্রিন নেটের নিচে রাখা সম্ভব হয় না, বাগানে অনেক গাছ থাকে, তো সেই কারণেই আমাদেরকে কিন্তু টবের মাটিতে মালচিং করতে হবে। মালচিং করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কোকোপিট। কোকোপিট খুব ভালোভাবে ধুয়ে রোদ্দুরে শুকনো করে ঝুরঝুরে করে রেখে দিয়েছি। কোকোপিট সবসময় ধুয়ে তারপর কিন্তু গাছে প্রয়োগ করতে হয়। কোকোপিটের মধ্যে একটা লবণাক্ত ভাব থাকে যেটা গাছের মাটিকে খারাপ করে দেয়, তো সেই কারণেই আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে তারপরে রেখে দিয়েছিলাম। তো সেটাকেই আমি ব্যবহার করছি। উপর থেকে কিছুটা পরিমাণ কোকোপিট দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে ধানের খোসা অথবা গাছের শুকনো পাতা, বাগানে যদি কোনো রকম কোনো ফলের গাছ থাকে, বড় গাছ থাকে, তো সেই বড় গাছের পাতা অনেক সময় ঝরে থাকে, তো সেই পাতাগুলোকে তোমরা কিন্তু এখানে মালচিংয়ের কাজে ব্যবহার করতে পারো। তো ভালোভাবে কোকোপিটটা উপর থেকে দিয়ে দিলাম। এবার প্রয়োগ করব জল। সাধারণ জলই প্রয়োগ করছি আমি এখানে। তো এই জল উপর থেকে দিয়ে দেওয়ার ফলে কোকোপিটটা কিন্তু ভিজে গেল, আর কিন্তু সহজে হাওয়াতে উড়ে যাবে না, তা না হলে কিন্তু উড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো তোমরা যদি এখানে ধানের খোসা প্রয়োগ করো তাহলে ধানের খোসার উপর থেকে সামান্য পরিমাণ মাটি ছড়িয়ে দেবে, অথবা যে গাছের পাতা, শুকনো গাছের পাতা যদি এখানে প্রয়োগ করো সেখানেও কিন্তু সামান্য পরিমাণ উপর থেকে মাটি ছড়িয়ে দেবে, তা না হলে কিন্তু হাওয়াতে উড়ে যাবে। তো বন্ধুরা তোমরা কিন্তু এখানে কোনো রকমভাবেই কাঁচা সবজির খোসা প্রয়োগ করবে না। কাঁচা সবজির খোসা প্রয়োগ করলে গাছের মাটি কিন্তু ফাঙ্গাস লেগে যাবে। তো এবার আসি গাছের পাতায় আমরা কী প্রয়োগ করব। এই মে মাসের প্রচণ্ড গরমে গাছে কিন্তু অনুখাদ্যের অভাব হয়ে যায়, যার ফলে গাছের কুঁড়ি ঝরে যাবে এবং গাছের পাতা হলুদ হয়ে যাবে। তো যার ফলে গাছে কুঁড়ি আসবে না, গাছটা কিন্তু ধীরে ধীরে ঝিমিয়ে যাবে, গাছকে দুর্বল মনে হবে। তো সেই কারণে আমাদেরকে কিন্তু মাসে 2 বার করে যে কোনো অনুখাদ্য প্রয়োগ করতে হবে। আমি এখানে নিয়েছি বায়োভিট এক্স সিউইট এক্সট্রাক্ট। তোমরা এখানে যে কোনো অনুখাদ্য ব্যবহার করতে পারো, সিউইট এক্সট্রাক্ট হলে খুব ভালো হয়। তো এটা একটা জৈব অনুখাদ্য, তো সেই কারণেই আমি এটা নিয়েছি। তো দেখো আমি এখানে 1 লিটার জলের মধ্যে 2 ml দিয়ে দিলাম অনুখাদ্য বা সিউইট এক্সট্রাক্ট। তো সেটাই আমি গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করছি। গাছে যে কোনো পিজিআর বা অনুখাদ্য স্প্রে করার আদর্শ সময় কিন্তু সকাল 7টা থেকে 8টার মধ্যে। খুব সকালবেলায় গাছে যদি তোমরা এই খাবার স্প্রে করতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। গাছে কিন্তু কখনোই দুপুরবেলা চড়া রোদ্দুরে স্প্রে করবে না। বন্ধুরা এবার আসি পোকামাকড়ের কথা। এই সময় কিন্তু জাপ পোকা, মিলিবাগ, বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ হয়। দেখো এগুলো জাপ পোকা, এই যে এগুলো সামনে দেখছো এগুলো হলো মিলিবাগ। তো বিভিন্ন রকম পোকামাকড় কিন্তু এই সময় গাছে প্রচুর পরিমাণে অ্যাটাক করে। যদি এই রকম মিলিবাগের আক্রমণ হয় তাহলে একতারা অথবা টাটা মানিক এই সমস্ত কীটনাশক তোমরা গাছে প্রয়োগ করো, খুব ভালো রেজাল্ট পাবে। এটা কিন্তু বিকালবেলা স্প্রে করতে হবে। আর যদি জাপ পোকার আক্রমণ খুব বেশি বেড়ে যায় তাহলে কনফিডার ইউজ করো। এটা হলো
ইমিডাক্লোরোপিড গ্রুপের কনফিডার। তো বিভিন্ন নামে পাওয়া যায়, ইমিডাক্লোরোপিড কম্পোজিশনের বিভিন্ন নামেই পাওয়া যায়, যেখানে যে নামে পাওয়া যায় সেই নামেই তোমরা কিনবে এবং গাছে প্রয়োগ করো বিকালবেলা। এটাও 15 দিন অন্তর অন্তর, যে কোনো কীটনাশক 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হয়, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে। এই কটা কীটনাশক আমি তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা তোমাদের বাগানের জন্য এই কয়েকটা কীটনাশক বাড়িতে রাখো, দুর্দান্ত রেজাল্ট পাবে। এই সমস্ত খাবার প্রয়োগ করার পাশাপাশি মাসে 2 বার করে আরও একটা খাবার কিন্তু গাছে স্প্রে করবে, সেটা হলো এনপিকে 0050। এনপিকে 0050 অর্থাৎ এসওপি, সাদা পটাশ। 1 লিটার জলে 2 গ্রাম গুলে খুব ভালোভাবে গাছের পাতায় স্প্রে করবে। তাহলে দেখবে গাছে কিন্তু একেবারেই স্ট্রেস থাকবে না এবং গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনাও কমে যাবে, গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। আজকের ভিডিওতে যে পরিচর্যার কথাগুলো বললাম, এই পরিচর্যাগুলো করতে থাকো, তাহলে তোমাদের দেশি জবা গাছে কোনো রকম কোনো সমস্যাই থাকবে না। বন্ধুরা, এই ছিল আজকের আমার দেশি জবা গাছের পরিচর্যার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।